এত চিৎকার কেন? ও শ্বশুর বেরিয়ে এসো। হে এই সেই তো বটক গুরুদেব। শ্বশুর বেরিয়ে এসো ভাই। আগো এ বাইরের বাইরে কি উল্টো পাল্টা কথা বলছে? কি উল্টো পাল্টা কথা বল? শ্বশুর বেরিয়ে এসো ভাই। এ শালিরা পালাই না, তোদের গোষ্ঠী বেচবো, তোর মায়ের বিয়ে দিয়ে ছাড়বো। আগো এত চিৎকার চেঁচামেচি যখন করছে একবার গেটটা খুলে দিয়ে দেখি কে হতে পারে। আগে জিজ্ঞাসা করে দেখো না। কে ভাই? আগে আমি ভাই লাই, ভাইরা ভাই। আগে আমি আপনাদের জামাই। আগো আগে কি বলছে আমি আপনাদের জামাই। জামাই কি করে হবে? জামাইয়ের কোনো পাত্তা নেই। সেই কবে ছোটবেলায় মেয়ের বিয়ে দিয়েছি। জামাই মানে মেয়ে নিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই। কে হয়তো তোমার সঙ্গে ইয়ার কি করছে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালোভাবে তাকে আমি মানে জিজ্ঞাসা করি দেখি প্রকৃতি জামাই না অন্য কেউ। ও দরজা খুলুন। দরজা খুলবো? আচ্ছা আচ্ছা। ভালো আছেন? তোমাকে তো চিনতে পারলাম না। ই শালা রে, আপনি আমাকে চিনতে পারছো না? না আপনি আমাকে চিনতে পারছো না? না। আগে আমি আপনাদের জামাই। আমার জামাই? আগে হ্যাঁ। এই অবস্থায় আমার বাড়িতে জামাই? আর বলেন না, আপনাদের গায়ে মেয়েগুলা হ্যাঁ স্কুলে যাচ্ছিল, হ্যাঁ। আমার ধুতি কেটে নিল, আমার পাঞ্জাবি কেটে নিল, দিয়ে আমার আন্ডার প্যান্ট। আন্ডার প্যান্ট বলে আমার অ্যান্টোনা ধরে টানছিস কেন রে বাবা? না না খুলে নি তো। হ্যাঁ। হ্যাঁ। ভালো আছেন? খুব ভালো আছি। এই, কার সঙ্গে কথা দেখো বলছো? দেখো দেখো দেখো। কার সঙ্গে কথা বলছো? আরে দেখো না। আগে আমি আপনাদের জামাই। হ্যাঁ। আমার বাড়ি আমনাহার। হ্যাঁ। আমনাহার? আগে আমার বাবার নাম বেল্লুনাথ, আমার নাম ভুননাথ। ভুননাথ? আচ্ছা 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 আচ্ছা। আগে হ্যাঁ। আগো কথাগুলো তো ঠিকঠাক বলছে। তাহলে নিশ্চয় জামাই হবে। আচ্ছা বাবা, আগে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি আমাদের বাড়ির জামাই। আগে কেটে নিয়ে তখন ঠিকঠাক যখন বলছো আগে তখন মানুষকে বিশ্বাস করাটাই হচ্ছে একটা কর্তব্য। আগে তা বাবা ভেতরে এসো। খুব ভালো। আমার মা বাবা বললি যে শ্বশুরকে শাশুড়িকে প্রণাম করিস। জামাই এমন প্রণাম করেছে মনে জামাই টাকটাই ফাটিয়ে দিবে। ও ভালো আছেন? খুব ভালো বাবা। চুম্মা চুম্মা দিদি রে চুম্মা, ওই চুম্মা দিদি রে চুম্মা। দাদা এটা চুম্মা চুম্মা নয়, তবে আরে এটা হচ্ছে তোর শাশুড়ি মা। ও তা আপনি আগে বলছো না? আপনি আগে বলছো না? আগে বলছো না মানে? আগের শাশুড়ি। হ্যাঁ। ভালো আছেন? খুব ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আগে আমি ভালো আছি। তোমার মা কেমন আছে? মা ভালো আছে, বাবাটা মরছে না। কেন? বাবাটা খালি মদ খেয়েছে। মদ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? ভালো আছেন? খুব ভালো আছি বাবা। তুমি বসো বাবা। তাহলে আমরা কি করি? কি বলো? ও বাবা গো, ও এই, সরে এসো সরে এসো সরে এসো। এ শাশুড়ি কাম করা জামাই। আগে না আমি প্রণাম করি। ও না আগে পেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে তোমাকে প্রণাম করবে প্রণাম। তাই হ্যাঁ। বলো। সংক্ষেপে বলে দিচ্ছ। ভয় আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। আমার মা বাবা বলে দিয়েছে। কি মা বাবা বলে দিয়েছে কি আছে বাবা এতে? আগে অশ্বগুদা। অশ্বগুদা? আগে হ্যাঁ, গুদা গুদা অশ্বগুদা। ওরে বাবা রসগুদা নয়, তবে এটা হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, হ্যাঁ, নেন। রসগোল্লা মিষ্টি। না যদি আপনি না দেন, কি না? আপনাকে বাদে শাশুড়িকে দেয় ভালো। এই নেন। দাও বাবা দাও, অনেক দিন মিষ্টি খাইনি। আগে না এ মিষ্টি পরে খাবো। শোনো, হ্যাঁ, আমরা মেয়েকে ডাকেন। ও আমার মেয়ে শোনো শোনো, হ্যাঁ, মিষ্টি হ্যাঁ। দিয়ে আসুক। জামাইয়ের মিষ্টিটা রাখো, মেয়ে দেখে ডাকো। এই উৎসবের দিনে জামাই যখন এসেছে বাড়ি থেকে মিষ্টি ফিষ্টি যা যা আছে সবকিছু নিয়ে এসে এখানে সামনে রাখো। আগে ছোট মেয়েটাকে ডাকো। মা বন্দনা। কই রে মা বন্দনা? আয় মা আয়। তুই এদিকে আয় মা, আয় আয় আয়। হ্যাঁ দেখেছি, কেন জানিস তো? তোর জামাই বাবু এসেছে রে। ওই তো
সজে পালিয়ে গিয়েছে। ও সজে পালিয়ে গেছে, হাতটা ঢুকে ও গিয়েছে। জামাইবাবু ভালো আছো তো? ওরে শালি তুই এইবার মরলি। ওরে শালি তুই কেন এলি, তুই কেন এলি বল, তোকে দেখে আমার শরীর হয়েছে দুর্বল। ওরে শালি তুই কেন এলি। এ শালি কি? ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমাদের গ্রাম যাবি? হ্যাঁ যাবো। আমাদের গাড়ি লবান। কি লবান? আমাদের গাড়ি লবান। আজকে হ্যাঁ আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, বাপরে ভালো ভালো গান হচ্ছে, কি গান? তারপরে বই হচ্ছে। অঞ্জিন মল্লিকের লবান। রঞ্জমনিকে লবান? হ্যাঁ, নবাব রঞ্জিন মল্লিক যা দিচ্ছে না, কি করে দিচ্ছে কে দেখি? দিচ্ছে? বাপরে কে রাইট টু ফাইটিং। কে রাইট টু ফাইটিং? অঞ্জিন মল্লিক হ্যাঁ। একবার এমকে ধরে বাবারে বাবারে বাবা তুমি অঞ্জিত মল্লিকই বটে। তোমার মতন অঞ্জিত মল্লিক যদি এই বাড়িতে 5 দিন থাকো তাহলে হাসপাতালে সিট ঠিক করতে হবে বাবা। যাইবো কে? তুমি এলে, হ্যাঁ, তুমি কিছু খাবে না? না খাবো না, খাবো না। কেন খাবে না? সকালবেলায় লাল চা খেয়েছি, খাবো না। খেতে নাই, খাবো না, খাবো না। তোমাকে আমি ভালো জিনিস খাওয়াবো। না, আমার মা বাবা বলে দিয়েছে খাবো খাবো করতে নাই। হ্যাঁ, এরা সবাই ঘুমিয়ে পড়বে, তখন হিঁচড়ে ঢুকে মেরে দেবো। ও যাইবো, তোমার জন্য ভালো জিনিস এনেছি। না খাবো না, খাবো না। কেন খাবে না? না খাবো না, খাবো না। খাও বাবা খাও খাও। হ্যাঁ, না খাবো না, খাবো না না। তোমার ছোট শালি আদর করে দিচ্ছে, খাও বাবা, খাও 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 খাও। না, মা বলে দিয়েছে খাবো খাবো করতে নাই। শ্বশুর বাড়ি এসে খাবো খাবো করতে আছে। আচ্ছা কিন্তু খাও আমার বাবা, বাবা কোনো শ্বশুর বাড়ি যায় নাই। কিন্তু খাও বাবা, খাও। না খাও না, খাও না। আদরের শালি খাবার নিয়ে এসেছে। খিদেই বোন ভাইছে, খাও না, খাও না। শোনো যাইবো, হ্যাঁ? বড় করে হা করবে, আহা, অনেক বড়। আহা, আহা। শ্বশুর বাবা তোমার শাবলটা দাও তো। কেন বাবা? হাটা ছোট্ট একটু বড় করে দিল। হ্যাঁ বলতো এখানে নাই বাবা, ভেতরে আছে। হ্যাঁ, ওই ভেতর থেকে বার করে দাও। ও, না বাবা ভেতর ঘরে আছে বাবা। ও যাইবো, দারুণ খেতে না? হ্যাঁ, আমি দিয়েছি নাকি আমাকে? আমাকে দিয়েছি নাকি তাই? দেখুন, আমাকে দিতে গিয়ে খেয়ে লিছ। এইটুকু মেয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারছে। ইয়ার কি করার না না, বাবা। ইয়ার্কি মারতে হলে আপনি মারবেন, ওই ইয়ার্কি আপনি ইয়ার্কি মারবেন, ও মারবে। আমি কেন ইয়ার কি মারবো আমি বাবা? তোমাকে আমি বড় করে তোমার হাসাবো। শাশুড়ি। বড় করে হা করো। আমার হাতে কামড়ে দিল মা। ছি 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 ছি। বাবা করে মেয়েকে গায়ে দেবো। আজকে বাড়ি গিয়ে খাবো। বাবাকে বুঝিয়ে দিয়ে। এ কি করছো বাবা? আরে কাপড় জামা নষ্ট হয়ে যাবে যে। আপনাদের মিষ্টি ভালো লাগে। তুমি খেয়ে কেন? নাও। এর থেকে আমাদের লাখ হাজার মিষ্টি অনেক ভালো। তাহলে বলতে চাইছো যে আমাদের মিষ্টি খারাপ, মিষ্টি ভালো নয়? এই মিষ্টি খাবো না। হ্যাঁ, কোন মিষ্টি খাবে? আমি পয়সা দিয়ে আনলাম, ওই মিষ্টি আমি খাবো। তুমি মিষ্টি এনেছো যাইবো, ভালো। বাবরে কান কালা কান, কালকা নাকা যাবে কি? কাল কালা কান। কালকা। ওরে বাবা কলা কান। হ্যাঁ, কলা কান মিষ্টি। তুমি মিষ্টি এনেছো, আমি আগে খাবো, তারপর তোমাকে দেবো। আমার মুখে বার করে দেবো। আমি পয়সা দিয়ে মিষ্টি এনেছি, ও খাবে নাকি? কেন খাবে না বাবা? ওটি তোমার ছোট আদরের শালি, তোমার শালি খাবে, তোমার ভালো শাশুড়ি করে খাবে, আমি মিষ্টি খাবো। এনেছো, আমি আগে খাবো, তারপরে তোমাকে দেবো। ভালো তো? শোন শোন দেখ, তোরা তো বাজারে এখানে ওখানে যাস, তোরা খেতে পাস। আমি আর তোর বাবা খেতে পাই না। জামাই মিষ্টি নিয়ে এসেছে, আমরা আগে খাবো, তারপরে তোরা খাবি। মা, আমি আগে যাই মা। কি গো? কি মা? কি এলো? এরা খোলো, খোলো। এ কেমন মিষ্টি গো? হ্যাঁ, কই মিষ্টি কই দেখতে পাচ্ছি না। হাতেও না, কান কালা কান, কান কালা কান। দেখো না মা, ওইখানে এই মিষ্টি গলে গেছে মনে হচ্ছে গো। এ খাবো না, এ হাই, তুমি মিষ্টি দেখতে জানো না, কিছু না। আমি খাবো থাক। না। বাবা, আহ, আমি আগে দেখবো।
আছে তারপর তুমি দেখবে। ওরে না শোন, আমার বয়স হয়ে গেছে, আমি আগে চেক করে নি, তারপরে তোরা চেক করবি। বেশি খাইলেন না, আমার জন্য গোটা 10-12 রেখেন। ও বাবা, কি হলো? বাবা খেতে জামাই, হবে না, খেতে হবে না। আগে বলুন ভাই, কি হয়েছে? তোমার মিষ্টি থেকে এত এলাচের গন্ধ কেন? এই যা আমাদের দামি দোকান জিলাঘাটা, এলাচু দে আছে, এলাচু। মিষ্টি কোনোদিন গন্ধ হয় নাকি? মা যাস নে, মিষ্টি সাংঘাতিক তুমি মিষ্টি। দেখো না, আমি বারণ করে এলে তোমাকে আর মাকে খাওয়াবো। ঠিক, আমি বার করে আনবো। আমি খাবো না বাবা। এই শালি দেখ তো, আমি খাবো না। কি হলো? আগেই বললাম যাস নে, এ মিষ্টি সাংঘাতিক মিষ্টি। ছি! এত গন্ধ মিষ্টি ও খাবো না। যাইবো, হ্যাঁ? আম গন্ধ করছে। হ্যাঁ হবে, ওরা আমতলায় দোকান না, দিয়ে আম গন্ধ। তোমার- আমতলাতে দোকান দিয়ে আমতলাতে তোমার এমনই মিষ্টি হ্যাঁ। যে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। গলে গিয়েছে। হ্যাঁ। গরম মিষ্টি তো বাসে ঝাঁকারে গলে তুমি গিয়েছে। দেখো, তুমি দেখো, তুমি দেখো বাবা, আগে এই দেখো মিষ্টির দাম দিয়েছে। দেবে না, এই গায়ে লোক ভালো যে। কিরকম মিষ্টি এনেছে বাবা, গন্ধ করে। এই, আমার ওই মিষ্টি গন্ধ। দেখো। এই, তোর বাবা কোনো মিষ্টি খাই না। ভালো নয় বাবা, ও মিষ্টি ভালো নয়, খেও না। এই, খেও না, খেও না বাবা। এই, খেও না, খেও না বাবা, খেও না। মা চন্দনা, ওরে মা চন্দনা, মা, ছি, 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 ছি। মা, এগুলো কি? ইস, কি বাজে গন্ধ। মা, কি হয়েছে মা? হ্যাঁ? কি হয়েছে? আর বলিস না মা, জামাই আর এসে বলিস জানিস? না, জামাই বাড়িতে এসেছে, জামাই মিষ্টি এনেছে, দেখ মিষ্টির কিরকম সুগন্ধ। বাবা, পরিষ্কার করো জামাই, পরিষ্কার করো। ছি, 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 ছি। কিসে পরিষ্কার কি বাজে করবো? গন্ধ। এত গন্ধ থাকা যায়? ভালো লাগছে না। শাশুড়ি তেঁতুল দাও, তেঁতুল। ও শাশুড়ি তেঁতুল দাও। তেঁতুল কি হবে? তেঁতুল কি হবে? আরে এই সেই ছিনতাই বাটি মেয়ে এই আমার সব কেটে নিয়েছে। এই ছিনতাই বাটি। মাগি সরে যা, সরে যা, এ জামাই তো খাই খাম করে দেবে। এই মেয়েটা কোথাকার গো? তোর গোষ্ঠী বিচ্ছি দাঁড়া। এই মেয়েটা আমার সব কেটে নিয়েছে। বাবা, আগে এই মেয়েটা হচ্ছে আমার বড় মেয়ে, হ্যাঁ স্কুলে লেখাপড়া করে। হ্যাঁ এই মেয়েটার সঙ্গে তোমার আমার তোমার জামাই বাবু, ও, তুমি চিনতে পারলে না? হ্যাঁ রে, এটা কে বলো তো? হে, এইটা সত্যি তোমার বিয়ে হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ তাকে বললো না, আগে বললো না আমার সব খেয়ে দিল, কি দরকার ছিল? বেশ করেছি। এই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আমার মা বাবা বললো
কি বলেছে? আমাদের কাছে লবণ। হ্যাঁ তা কি হয়েছে? ওই যে তোমাকে নিয়ে যেতে বলিস। কি হ্যাঁ, আমি তোমাদের কি আমি লবান করতে যাবো? অঞ্চরসের গান হচ্ছে। ওরে অঞ্চরস লাই পঞ্চরস। হ্যাঁ, তোমাকে অত মুখ ছুটি করতাম না। এরই জন্য তো বলে রে বাবা, আমাদের স্বামী-স্ত্রীর বাবা। শ্বশুর মশুর পশুরে সমান, শাস্তে আছে প্রমাণ বুঝিলের জামাই হনুমান। আমি হনুমান, আমি যদি হনুমান, আমি সীতাকে নিয়ে যাবো। ও, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চলো আমার সঙ্গে। বললাম তো আমি যাবো না। কেন যাবো না? না আমি যাবো না। কেন যাবো না? শোনো, হ্যাঁ। তোমার মতন অশিক্ষিত সাথে যদি আমি যাই আর আমার গ্রামে আমার বন্ধু বান্ধব যারা আছে হ্যাঁ। তারা যদি জানতে পারে যে তুমি আমার স্বামী, হ্যাঁ। শোনো তাদের সামনে আমার মাথাটা উঁচু হবে না, তোমার জন্য আমার মাথাটা নিচু হয়ে যাবে। সে বিয়ে হয়েছে আমার সঙ্গে, আমার শিক্ষার সঙ্গে হয় নাই। শুনে রাখো তাহলে, হ্যাঁ। যার ভেতরে শিক্ষার আলো আছে হ্যাঁ। তাকে সবাই মানুষ বলে গণ্য করে, আর যার ভেতর শিক্ষার আলো নয় তাকে মানুষ বলে গণ্য করে না। যাবে তা না? আমি তোমার সাথে যাবো না। যাবি না? না যাবো না। শালি তুই যাবি? আমি যাবো না। তা একজন আপনি আর পাঠিয়ে দেন, কি পাঠিয়ে দেবো? ওকে পাঠিয়ে দেন। কেন পাঠিয়ে দেবো? কিসের জন্য পাঠিয়ে দেবো? তুমি যদি না যাও, হ্যাঁ পঞ্চায়েত ডাকবো, প্রধান ডাকবো, আচ্ছা আমাদের লাভপুর থেকে রানা সিংকে নিয়ে আইবো। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমিও শুনে রাখো, হ্যাঁ, হ্যাঁ তুমি যাকে ডাকবে রাখো, আমি যাব না। যাবে না? না। যাবে না তো জোর করে নিয়ে যাবো। কি এত বড় সাহস? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে তুমি জোর করে নিয়ে যাবে? তাহলে শুনে রাখো কান খুলে, আমি তোমার বউ, আমি তোমার সাথে যাব না। তাই তোমাকে এই ঘর থেকে কি করে বার করে দেবো জানো? তোমার কানে ধরে আমি তোমার বউ হয়ে বার করে দেবো। শালি, শালি, কি বলছো তুমি? তোর দিদি আমার কানে ধরছে, তুই কিছু বলছিস না? কানে ধরেছে? কি বেশ করছে? তুমি এত অশিক্ষিত ছেলে, হ্যাঁ, কানে ধরবে না কি করবে? আর আমি তোমার ছোট শালি হয়ে কি করবে জানো? কি করবি? কানে চড়িয়ে বার করে দেবো। বার করে দেবো বাড়ি থেকে। কি হ্যাঁ ঠিক বলেছি। আমার কানে চর? হ্যাঁ চড় দেবো। এই যে বুড়ি, এই যে তেতুল মুখী, আপনি এরা আমাকে অপমান করছে, আর আপনি আমার শাশুড়ি, আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। বেশ করছি, মজা দেখছি। হ্যাঁ? তোমার অসভ্যতা মুখ চলছে এই বাড়িতে। তুমি এসে এসে অশিক্ষিত মূর্খ জানোয়ার, তুমি ওই পায়খানা মিষ্টি বলে খেয়েছো। তোমার মতো অশিক্ষিত মূর্খ ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি পাঠাবো না। যাবেন না? না পাঠালে জোর করে নিয়ে যাবো। জানোয়ার ছোট লোক। এই বুঝো, এই বুঝো, আমি বুড়ো, আমি বুঝো। আমি পুষ্পারাজ। পুষ্পারাজ, এই আপনি এই বাড়ির গার্জেন, এরা আমাকে প্রত্যেকে অপমান করছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। মজা মানে হ্যাঁ, যেটা তোমার পাওনা ছিল সেইটাই আমার শিক্ষিত মেয়ে দিয়েছে। কি দিয়েছে? এটা স্ট্যান্ডার্ড বাড়ি, ভদ্র বাড়ি। হ্যাঁ। শিক্ষিত বাড়িতে ওই জানুয়ারি ছোট লোকই করা যাবে না। প্রথমে এই বুঝতে পেরেছিলাম যে তুমি একটা গর্ত, তুমি একটা অশিক্ষিত ছোট লোক জানোয়ার। প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে আমার মান সম্মানটাকে নিচু করে দেওয়ার পর এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছিস রে কালো পাঠা। এই, আপনি কি করবেন? আপনি আমাকে মারছেন কেন? মারছেন কেন? মারছেন আপনি? তুই একটা অশিক্ষিত। আগে আমি অশিক্ষিত, হ্যাঁ। আমি নিরক্ষর, হুম, তাই আপনি আমাকে মারছেন? মারলাম। হাই রে নিরক্ষর, আমার মতো অশিক্ষিত নিরক্ষর যে থাকবেন তার ঠিক এইরকম অবস্থায় হবে। তার বাস ভুল হয়ে যাবে, মিষ্টির ভাঁড় পাল্টে পাল্টে হয়ে যাবে। আমার মতো নিরক্ষর যিনি থাকবেন, শ্বশুর বাড়ি এসে স্ত্রীর কানমোলা খেতে হবে, শালির হাতে চর খেতে হবে, শাশুড়ির হাতে ঝাঁটা খেতে হবে, শ্বশুরের পায়ে জুতো খেতে হবে। তাই নিরক্ষর কেউ থাকবেন না, যিনি থাকবেন তেনার এই অবস্থায় হবে, তেনার এই অবস্থায় হবে। চলে আমি যাচ্ছি। যাও। যাবার সময় একটা কথা বলে যায়, তুমি আবার কি বলতে চাও? পাথর ঘষে ঘষে ক্ষয় হয়ে যায়, আর মানুষ যদি চেষ্টা করে তার কেন লেখাপড়া হবে না? তুমি আমার স্ত্রী, তুমি আমার পায়ের যোগ্যা। আমি একদিন লেখাপড়া শিখবো, আমি একদিন লেখাপড়া শিখবো, একদিন তোমাকে আমার পায়ে ধরতেই হবে, আমার পায়ে ধরতেই হবে, আমার পায়ে ধরতেই হবে। ছি,
বাবা, একটা মূর্খর সাথে, একটা অশিক্ষিতের সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা বরবাদ করে শোন দিলে। মা, কথাটা আমার শোন। জামাইকে মেরেই বাড়ি থেকে তার তাড়িয়ে দিয়েছি সে অশিক্ষিত বলে। কোনোদিন লেখাপড়া শিখে যদি মনের মতো মানুষ হয়ে এই বাড়িতে এসে দাঁড়ায়। মা চলো, তুমি আমাকে খেতে দেবে, আমার খুব খিদে লেগেছে। ঠিক বলেছিস। তারপর আবার স্কুলে চলো। যাবে। চল। আরে কি ব্যাপার, তুই কালকে স্কুলে আসিস কেন রে? আসিনি রে, আমার শরীর খারাপ লাগছিল জানিস, ওই জন্য আসিনি। ও, আর বলিস না, আমাদের ঘরে কি ঝামেলা, আর ভালো লাগছে না। কেন? শুধু কাজ কাজ, তারপর কত ঝামেলা। তোদের ঘরে কিসের ঝামেলা হচ্ছিল? আরে হয়েছে, সব কথা সব সময় বলা আরে যায় না। কথাটা ঠিকই শোন, বলেছিস। মাস্টার আসতে দেরি আছে, বুঝলি? একটু আনন্দ কর। আবার আনন্দ হ্যাঁ, করবি? তুই তো ভালো গান জানিস, সেই হিন্দি গানটা কর তো। কোনটা? সেই একদিন গাইছিলি না তুই? কোন গানটা? সেই মোবাইলে শুনে কোনটা বল। কুকু কুকু গানটা। এই শোন, ওইসব স্কুলে হবে না, ওইসব আজে বাজে কথা বলিস না, হ্যাঁ। মাস মাসে জানলে বকবে। তাহলে একটা বাংলা গান ধর। তাই নাকি? হ্যাঁ শুনবি? আরে হাতের চুড়ি, কানের ঝুমকা, পায়ে বাজে নূপুর, আরে হামকে দেখে পাগল গোটা বাঁকুড়া মেদিনীপুর। ওই আমি ঝাড়গ্রামের রাহানি, আমি সোনারি খনি, আমি ঝাড়গ্রামের রাহানি, সোনারি খনি, আমার পিছে তুই আসিস না। আরে পুরুলিয়া হিরো তোরা, তোরা হবি রে দিবানা। আরে পুরুলিয়া হিরো তোরা, তোরা হবি রে দিবানা। চিকন গোরা চেহারায় আমার, হাসিটা তাদের পারা, কত হিরো হতে চাই, চাই হতে সাহারা। চিকন গোরা চেহারায় আমার, হাসিটা তাদের পারা, তোর মতন কত হিরো হতে চাই মোর সাহারা। আমি শ্রাবণের পানি, আমার ভরা যৌবনী, আমার শ্রাবণের পানি ভরা যৌবনী, আমার নিকে নজর মাহারিস না। আরে পাউরুলিয়ার হিরো তোরা, তোরা হবি রে দিবানা। আরে পুরুলিয়া হিরো তোরা, তোরা হবি রে দিবানা। রাগ করিস না বাবু সোনা, ফেলিস না তুই চোখের জল, আর কিছুদিন ধৈর্য ধরে হোস না রে, হোস না পাগল। রাগ করিস না বাবু সোনা, ফেলিস না তুই চোখের জল, আর কিছুদিন ধৈর্য ধরে হোস না রে, হোস না পাগল। আমার সোনার খনি, আমি তোর নয়ন মনি, আমি সোনারি খনি, তোর নয়ন মনি, আমার দিকে নজর মাহারিস না। আরে পুরুলিয়া হিরো তোরা, তোরা হবি রে দিবানা। 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 যুগ যুগ জিও, জামাল না যুগ যুগ জিও, যুগ জামাল না যুগ যুগ জিও। আমাদের নেতা তোমার নেতা, তামাল্লা তামাল্লা।
আমার নেতা। উত্তম, তুমি ভেবেছিলে আকাশে একটাই চাঁদ থাকবে? No, never! কখনো নয়। I am in কামাল রাম। আমি যা করব তা তোমাকে মেনে নিতে হবে, আর তা যদি না হয়, তাহলে আকাশে চাঁদ থাকবে একমাত্র এই কামাল রাম। পারুল! তুমি ময়না পাখি, আমি তোমাকে পোষ মানাবো, তোমাকে ছোলার ছাতু খাওয়াবো। দেখবে উত্তমকে ভুলে তুমি আমার কাছে ধরা দেবে। তবে আমার নাম কামাল রাম। এই তামালয়ে জয়ধ্বনি আর আমার একদম ভালো লাগছে না, কিন্তু উত্তম ভোটে জিততে পারেনি বলে হয়তো ও কোথাও মন খারাপ করে বসে আছে। না না, এক্ষুনি ওর কাছে গিয়ে ওকে আমাকে সান্ত্বনা দিতে হবে। আমি এক্ষুনি যাব, গিয়ে ওকে আমি সান্ত্বনা দিয়ে আবার। কোথায় যাচ্ছ পারু? কেন, যেখানে যাবার সেইখানে যাচ্ছি। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তুমি তো জানো এই কলেজের প্রেসিডেন্ট আর উত্তম নাই, এখন আমি। এই কামাল রায় হয়েছে কলেজের প্রেসিডেন্ট। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। জানি তামাল রায়, তুমি যা বলবে তাই আমাকে শুনতে হবে। উত্তমকে ভুলে যাও। এটা ভুল করছো। তোমার কথাতে আমি নাচবো না। কেন জানো? কেন? তুমি ভেবো না যে উত্তমকে হারিয়ে দিয়ে তুমি জিতে গেছো, আমি যা বলবো তাই শুনবো। আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। ভালো, খুব ভালো। কলেজে সবাই শুনতে পারে, কিন্তু আমি তোমার কথা শুনবো না, তোমার কথাই আমি চলবো না। পারুল, আমি থেই থেই করে তোমাকে নাচাবো, আমি তোমাকে জোর করে। উত্তম, ভুল করছো। উত্তম, ভুল করছো। তুমি আমার পেছনে যে লোভে তুমি আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার বেশি বেশি, সেটা কখনো তুমি পারবে না। তুমি কি ভেবেছিলে যে এই কলেজে আমি ভোটে পেয়ে জিতে নেবো, তারপরে তুমি আমাকে পেয়ে যাবে? কখনো হতে পারে না। Yes, 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 very good. আমি যা চাই তা আমি আদায় করে নি। বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? তুমি ভাবলে কি করে তেমন রায় যে আমি বেঁচে থাকতে, আমার জীবন বেঁচে থাকতে তোমার মতন একটা শয়তান লোকের কাছে আমি ধরা দেবো? কি বললে? এত বড় সাহস তোমার! আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তাহলে দেখো পারো নামান। তোমার নারীর জীবনের শেষ সম্বন্ধটুকু আমি নিংড়ে নিংড়ে কেটে আমি দেবো। এক্ষুনি আমি উত্তমকে দেবো। ধীরে 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 তমাল বাবু, ধীরে। সত্যি তমাল বাবু, তোমার এই চরিত্র থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম, আর মনে মনে ভাবছি এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে, আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করছে। বাহ, এটাই তো এখনকার নিয়ম, তাই বুঝি? এটাই তো প্রেসিডেন্টের ধর্ম। কামাল, আমি উত্তম। আমি জানি ছাপ্পা ভর্তি জয়লাভ করে তুমি নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছো। উত্তম, যে অপরাধ তুমি করেছো পারলে হাত ধরে, শাস্তি তোমার প্রাপ্য ছিল। কিন্তু আমি ভেবে দেখলাম নতুন প্রেসিডেন্ট যখন হয়েছে তখন একটা সম্মান দেওয়া দরকার, তাই তোমাকে অসম্মান আমি করতে চাই না। জানতে চাই পারলে হাত ধরেছো কেন? পারুল হাত ধরেছি, পারুলকে আমি চাই, তোমার কাছ থেকে আমি কেড়ে নিতে চাই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। চাই বললে কি সবকিছু পাওয়া যায়? চাই বললে কি ভালোবাসা জোর করে আদায় করা যায়? ভালোবাসা? চলো দেওয়াল, ভালোবাসা গাছের ফল নয় উত্তম, যে তুমি চাই আর চাই বললে তোমাকে পেরে দিই। তাহলে তুমি বলতে চাও পারুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে? তার আগে আমি এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। সাবধান, উত্তম, সাবধান দেওয়াল। পারুল হচ্ছে আমার ভালোবাসার মাতৃ, ভালোবাসা? তাই তার দিকে হাত বাড়ালে তোমার হাত ধরে ভেঙে আমি গুড়িয়ে দেবো।
আমার হাত যাও। ভেঙে গুড়িয়ে দেবে। চলে যাও এখান থেকে। কি বললে? আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে? আমার নাম তামাল রায়, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই। কি বলতে চাও? অন্য কোনো কথা নয়, যে পারুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো, সে কোনোদিন আশা তোমার পূর্ণ হবে না। শয়তান, লম্পট আর চরিত্রহীন। কি ব্যাপার পারুল, কথা বলছো না, চুপ করে দাঁড়িয়ে আছো যে? কি কথা বলবো বলো তো? কেন? তুমি যদি আরেকটু নাচতে তাহলে ওই শয়তানটা যে কি করতো জানি সে গো ভেবেই জানি, পাচ্ছি না। ওই শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি আছে। আমি দূরে বসেছিলাম, হঠাৎ দেখলাম যে তোমার দিকে শয়তান এগিয়ে আসছে, তাই তো ছুটতে ছুটতে আমি তোমাকে রক্ষা করতে এলাম। তুমি ছুটে ছুটে আজ কতদিন আমাকে এইভাবে রক্ষা করবে? তার থেকে এক কাজ করো না, কি? এইভাবে আর কতদিন ভালোবাসা চলবে? তুমি আমাকে বিয়ে করে নাও। বিয়ে? হ্যাঁ, না পারুল, আরে বিয়ে তো করে নিলে কমসে কম ওই শয়তানটার থেকে তো উদ্ধার তো হবো আমি। না পারুল, তা সম্ভব নয়। তার কারণ তুমি হচ্ছে জমিদারের মেয়ে, আমি সামান্য একটা গরিবের ছেলে। তুমি জানো না, বাড়িতে আমার মা বাবা বেঁচে নেই, আছে একটা দাদা আর একটা বৌদি। অত্যন্ত পরিশ্রম করে দাদা বৌদি আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি একটা জমিদারের মেয়েকে যদি বিয়ে করে বাড়ি নিয়ে যাই, আমার দাদা বৌদি হয়তো কিছু বলবে না, কিন্তু তোমার বাপি সে আমাকে গুলি করে মারবে। কেন উত্তম? আমি একটা জমিদারের মেয়ে বলে ভালোবেসেছি বলে কি তুমি আমাকে বিয়ে করতে পারবে না? হয় না পারুল, তেলে জলে কখনো মিশ হয় না। তাই বলছি কি যে তুমি এক কাজ করো, তুমি কোনো বড় লোকের ছেলেকে দেখে বিয়ে করে নাও। না উত্তম, তোমাকে যখন আমি ভালোবেসেছি তোমাকেই আমি বিয়ে করতে চাই। তুমি গরিব হয়েছো তো কি হয়েছে, তুমি যেভাবে চলবে আমি সেইভাবে তোমার সাথে চলবো। ও তাই বুঝি? হ্যাঁ। তা আমার ঘরে বউ হয়ে গেলে কি করতে হবে জানো তো? কি করতে হবে? যা বলবো তা পারবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলে তো দেখো। কিছু করতে হবে না, হয়তো উপোস করে দিন কাটাতে হবে। তুমি যদি না খেয়ে থাকতে পারো আমিও না খেয়ে থাকতে তাই পারি। বুঝি? হ্যাঁ। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। তবু ভয় হয় কেন জানো? কিসের আমার ভয়? চলার পথে অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে আমাকে লেখাপড়া শিখতে হবে, চাকরি করতে হবে, দাদা বৌদির মনের আশা পূরণ করতে হবে। সেই জন্য তোমার কাছে এগিয়ে যেতে পারি না। কেন, আমি কি তোমাকে বাধা দিয়েছি যে তুমি কিছুই করো না? বিয়ের পর তুমি সব করতে পারবে, চাকরি করতে পারবে, পড়াশোনা করতে পারবে, সবই তো তুমি করতে পারবে। তবে তাই হোক পারুল, বিয়ে আমি তোমাকে করব। তুমি তো নিশ্চয়ই জানো আমি ফার্স্ট বয়, লেখাপড়া শেখা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তাই আমার আশাকে জানো, আগামী 18 ফাল্গুন তোমাকে আমি বিয়ে করব। তুমি সত্যি বলছো আমাকে বিয়ে করবে? সত্যি 18 ফাল্গুন কি করবে জানো? 18 ফাগলে কি করবে? তুমি কোণের সাজা সেজে কালীঘাটে মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকবে, আর আমি কালকে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটা সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে কালীমাকে সাক্ষী রেখে পরিধি বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। ঠিক বলছো তো? আমি তাহলে কোণে সেজে বসে থাকবো কিন্তু। কি কথা দিলাম, এবার তুমি খুশি তো? হ্যাঁ। জানো পারুল, আমার মনে বড় আশা হয় তুমি যখন কোণের সাজা সেজে আমাদের বাড়িতে যাবে, বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে তোমাকে বুকে করে নিয়ে কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি আমার নয়নের আলো। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা। রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে শোনো, তাহলে আমি কাল বাড়ি যাচ্ছি, ফিরে আসবো 18 ফাল্গুন মা কালী মন্দিরে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দেবে বাড়ি। ওগো ঠাকুর, আমি প্রতিনিয়ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেই। যতক্ষণ না আমি তোমার পুজো অর্চনা করি, ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করি না। কেন জানো? আমি চাই আমার এই ছোট্ট সংসার যেন সুখে শান্তিতে বজায় থাকে। তাই তো আমি তোমায় প্রতিনিয়ত ডাকি। তুমি কেন সাড়া দাও না ঠাকুর? তুমি সাড়া দাও, দাও ঠাকুর, সাড়া দাও, দর্শন দেবে গো আমার।
দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার। কত দেব ফুলা, কত দেব মালা, কত দেব ফুলা, কত দেব মালা, চরণে সাজাবো তোমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে গো আমার, দর্শন দেবে কত দেব ফুলা, কত দেব মালা, কত দেব ফুলা, কত দেব মালা, চরণে সাজাবো তোমার, দর্শন দেবে গো দয়া দয়া, গোটা বাড়ি আমি তোমাকে খুঁজে কোথাও দেখতে পেলাম না, তাই তো অবশেষে আমি এই মন্দিরেই চলে এলাম। তুমি আমায় খুঁজছো বুঝি? হ্যাঁ, আমি তোমায় খুঁজছি। বলো কেন খুঁজছো? তুমি জানো না, তুমি কি শোনোনি, আজ আমাদের মুখ উজ্জ্বল হয়েছে গো। মুখ উজ্জ্বল হয়েছে? তোমার আমার যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলাম, যে আমার ভাইকে সর্বস্ব বিলীন করে দিয়ে যাকে আমরা পাঠিয়েছি কলকাতায় লেখাপড়া শিখতে, সে তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। কি হয়েছে জানো? কি হয়েছে বলো? আমার ছোট্ট ভাই সে ফার্স্ট ডিভিশনে পাস কি করেছে। বলছো তুমি? হ্যাঁ গো, আমার ছোট্ট দেবর কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওগো, তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, আর দেরি করো না। এই মুহূর্তে বাজারের ঝোলাটা নিয়ে তুমি মনের মতো বাজার করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে চললাম বাজারে, আমি থলেটা নিয়ে দাদা, কে? আপনি আমায় আরে। চিনতে পারছেন না? কামাল, কি মনে করে হঠাৎ এই গরিবের বাড়িতে? পল্লীগ্রাম ছেড়ে আমি চলে গিয়েছিলাম শহরে কলকাতায়। গাড়ি বাড়ি ব্যান ব্যানের সবকিছু আছে, তবে একবার এলাম এই পল্লীগ্রামটাকে দেখতে, একবার এলাম দাদা। পল্লীগ্রামে দেখতে তুমি এসেছো ঠিক কথাই, কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ কেন? তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর কে আছে? আমি আমি কেন এসেছি জানেন দাদা? কেন? বলছিলাম, বড় আশা করে এসেছিলাম। সে আশাটা কি? অন্য কিছু নয়, আমার একমাত্র বোন
একমাত্র বোন? হ্যাঁ, আমার একমাত্র বোন নীলিমা। তাকে তাকে আপনার ভাইয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। না, এ কখনোই হতে পারে না। দাদা। এটা আকাশ কুসুম কল্পনা। তুমি এই অনেক বড় লোক, বড় লোকের বোন, এই একটা গরিবের ঘরে বউ হয়ে আসবে? না না না, এই পরিবারের কাউকে মেনে নিতে পারবে না। এ কখনোই সম্ভব নয়, এ দাদা। বিয়ে হতে পারে না। তোমার দাদা ঠিক কথাই বলেছে তমাল। তোমরা হচ্ছে বড় লোক মানুষ। বৌদি, তোমার বোন বিলাসিতায় মানুষ হয়েছে। সে যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে, আমরা তাকে কোথায় বসতে দেব? বৌদি। তাকে কি খেতে দেব? আমি না- আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়, আমরা দিন আনতে খাই, কখনো খাই না। এইভাবে তোমার বোনকে তো আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে পারবো না। তাহলে আমাকে নিঃস্ব হাতে ফিরে যেতে হবে কলকাতা শহরে বৌদি। এছাড়া তো কোনো উপায় নেই তমাল। বেশ, তাই যদি হয় তাহলে কামাল রায় কলকাতায় ফিরে যাচ্ছে বৌদি। বড় আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম দাদার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিলে আমার বোনটা যদি বিবাহ হয়, তাহলে হয়তো আমার বোনটা পল্লী গ্রামের সুখে থাকবে। হ্যাঁ গো। হ্যাঁ গো, বলো। তমালকে ফিরিয়ে দিলে তুমি, হ্যাঁ, দিলাম। কিন্তু তমাল যে বিষণ্ণ মুখে এখান থেকে চলে গেল। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছিলাম, যদি নীলিমার সঙ্গে আমার ঠাকুরপুর বিবাহটা হয়, আমার মনে হয় ওরা সুখী হবে। না না, তাই বলছিলাম তমাল রায়কে ফিরিয়ে দিও না। ফিরিয়ে এই দেবো না। প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। তুমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলে? বেশ, তোমার যখন মত হয়েছে তখন আমার কোনো আপত্তি নেই। আমি এখনই ডাকছি। তামাল, ও তামাল। হ্যাঁ, ডাকতে আবার বাধ্য হলাম। তুমি এখান থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছিলে, কান্না করতে করতে। তাই তোমার মুখের পানে তাকিয়ে তোমার বৌদির একটু প্রাণটা গলেছে তো। দাদা, তাই এই বিয়ের প্রস্তাবে তোমার বৌদি রাজি হয়েছে। আমি জানি, আমি জানতাম বৌদিমণি হচ্ছে মায়ের চাঁদ, মা লক্ষ্মী। কারণ ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, চোখে দেখিনি। তাই আজ মাতৃ সমতুল্য তাকে ভালোবাসি। বৌদিমণি আমাকে ফিরিয়ে দিতে পারে না। যাক, কিন্তু তামাল, আমরা যে গরিব মানুষ, আমরা ওই বাড়িতে বিয়ে। আচ্ছা আচ্ছা ওর জন্য আচ্ছা। কোনো চিন্তা নেই, ওর জন্য চিন্তা নেই। আমি প্রয়োজন হলে 50-1 লাখ টাকা দিয়ে যাবো। টাকা? হ্যাঁ। তমাল, বিয়ের দিন তারিখটা কবে? বিয়ের দিন তারিখ 17 ফাল্গুন। আগো, এত তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করা ঠিক হবে? হ্যাঁ, কি বলছো তুমি? এত তাড়াতাড়ি কি বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র করা সম্ভব? বৌদিমণি, শুভ কাজ শীঘ্র। কি বলছো তুমি? এই বিয়ের সমস্ত কিছু জোগাড় করা, আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করা, না না, এত তাড়াতাড়ি কি করে সম্ভব হয়? ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। দেখো তমাল, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো। লোকজন যদি প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো। তুমি সবকিছু দেবে? সব দেবো। আমাদের মানে আমাদের কিছু লাগবে না? না 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 না, বিয়ের যা কিছু জোগাড় যন্ত্র, যা কিছু তো মানে খরচপাতি সব সব পৌঁছে যাবে 2 দিন আগে। সব যখন দেবে তখন আমাদের আপত্তি কোথায়? বেশ তামাল, ওই 17 ফাল্গুন এই বিয়ের দিন তারিখটা আমি মেনে নিলাম। ভালো, খুব ভালো হলো দাদা, খুব ভালো হলো। আচ্ছা, আচ্ছা। কারণ আমিও আশা নিয়ে এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আসি দাদা, বেশ। আসি। দাঁড়াও। এ কি, তুমি এত বড় একটা সুসংবাদ বয়ে নিয়ে এলে আমাদের বাড়িতে, আর তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? আবার আরে পেছনে ডাকছো অতিথি কেন? হচ্ছে নারায়ণ, আমাদের বাড়িতে অন্তত 1 গ্লাস মিষ্টি জল খেয়ে যাও। ও হো 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 হো। খাবারের কথা বলছো? খাবার? হ্যাঁ, খাবো। একসঙ্গে 3 জনা বসে খাবো এক থালায়। কোন দিন জানো? কোন দিন? যেদিন আমার বোন নীলিমার বিবাহ হবে বেশ এই দিন। হ্যাঁ, 17 ফাল্গুন। বেশ, তাহলে এসো কিন্তু। আসি। এই কথাই থাকলো। হ্যাঁ, আসি দাদা। বেশ, মনে রাখবেন এই তামাল রায়ের কথাটা। হ্যাঁ গো, হ্যাঁ, বিয়েটা তো ঠিক করলে, হুম, এবার তোমার আমি করিনি, তুমি করেছো। আর এই বিয়ের প্রস্তাবে যখন রাজি হলাম না, তোমার ছোট্ট দেওয়ার বাড়িতে ফিরলাম, বিয়ের কথাটা তোমাকে বলতে হবে। আমার কি মাথা খারাপ? কেন? আমি বলতে পারবো না?
যা বিয়েতে কিছু বলার তুমি বলবে আমার পক্ষে অত বোকা আমি নই। ও দাদা, তোমার আরে উত্তম, এই তোর কথা বলতে বলতে হঠাৎ এই বাড়িতে চলে এলি, তা এই তোর রেজাল্ট জেনে আমি তো একদম আনন্দে গর্বে আমার বুকটা ভরে গেছে। তাই বুঝি? হ্যাঁ। আমি জানি দাদা, জানি। আমি জানি যে আমার দাদা গর্ব করে মুখ ফুলিয়ে বলবে যে তার ভাই উত্তম ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট নিয়ে গ্রামে ফিরে এসেছে। কিন্তু দাদা, আমার বৌদি কেন মুখ ফিরে রয়েছে? সেটা কেন মুখ ফিরিয়েছে দেখ, জিজ্ঞাসা কর। কি গো বৌদি, যাকে তুমি সন্তানের মতো লালন পালন করেছো, সেই সন্তান এসেছে বাড়িতে, তুমি আজ মুখ ফিরে রয়েছে কেন? আমার কেন মুখ ফিরিয়ে থাকবো না? আমি তোমার উপরে অভিমান করেছি। অভিমান? হ্যাঁ, জানি গো বৌদি, জানি। অভিমান তুমি যাবার পর করবে তো আমি জানি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। তার কারণ যাকে মা বলে রেখেছি, সে মা তো সন্তানের উপর অভিমান করে থাকতেই পারে না। আহ, আমি যদি তোমার মাই হলাম, তবে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যে সবসময় আমার আঁচলের তলে ছোট্ট বাচ্চার মতো ঘুরঘুর করে, সে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদা দাদা বলে চিৎকার করতে করতে আসছে, অথচ এই বৌদির দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তাই কি হয় বৌদি? তোমার কথাকে আমি ভুলতে পারি? আমার মনে পড়ে ছেলেবেলার কথা। মা মারা গেল, বাবা মারা গেল, আর তোমরা দুজনে, বিশেষ করে তুমি, অপরন্ত স্নেহ ভালোবাসাতে আমাকে বড় করেছো। কত রঙের স্বপ্ন থেকে আমাকে বুকে করে নিয়ে আমি কি তোমাদের কথা ভুলতে পারি? জানো বৌদি, আমার এই বুকটা চিরে যদি দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি এ আমার বুকের মাঝে আছে। এই উত্তম, তোর কি বৌদি, ব্যাপার? তোর বৌদি কি বলবো বলছে দেখ। বৌদি, ও বৌদি, না কিছু না বলবে? না না উত্তম, না, আমি কিছু বলবো না। তাহলে? ওই তোমার দাদা কিছু ও বলবে। দাদা, তুমি কিছু বলবে? না না, তোর বৌদি। থাক, তোমাদের কাউকে বলতে হবে না, তাহলে আমিই বলি। তাহলে শোন, হ্যাঁ? আমি বলছি, কি দাদা? তুই এখানে আসার কিছুক্ষণ পূর্বে হ্যাঁ, তোর বৌদি, আমি কলকাতার ধনাঢ্য ব্যক্তি, এখানকার ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে, ওই নীলিমার সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি। কি তুমি বলছো দাদা? কাজটা ভালো করেছি তো। তামানের বোন নীলিমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ। না দাদা, না, এই বিয়ে আমি না, করতে কেন? পারবো না। আমি পারবো না বৌদি বিয়ে করতে। কেন পারবে না? কেন যে পারবো না সেটা তো বলতে চাইছি। তার বলি শোনো, ওই নীলিমা বড় লোকের মেয়ে। শুধু তাই নয়, কলকাতায় থেকে থেকে আল্ট্রা মডার্ন হয়ে গেছে। ও সিগারেট খায়, মদ খায়, পর পুরুষ কিনে হোস্টেলে রাত কাটায়। আমি পারবো না একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করতে। উত্তম, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে বৌদি। যে তোমার দাদার মুখের সামনে তুমি না বললে? না, তা নয়, মানে ওই মেয়েটাকে বিয়ে করা সম্ভব নয় বৌদি। শোনো উত্তম, তোমার দাদা যখন কথা দিয়েছে, তখন এই বিয়ে তোমাকে করতেই হবে। পারবো না বৌদি, এই বিয়ে আমি করতে পারবো না। এইটা কি তোর শেষ কথা? দাদা, তাহলে তুই আমার শেষ কথা শুনে নে। দাদা, তামাল রায়কে যখন আমি কথা দিয়েছি, তখন এই কথার খেলাফে আমি কখনোই করতে পারবো না। দাদা, তাই শেষ কথা আমার, ওই নীলিমাকে যদি তুই বিয়ে না করিস, তাহলে তোর দাদার তুই মরা মুখ দেখবি। হ্যাঁ। বৌদি, ঠিকই বলেছে তোমার দাদা। না আমরা না, এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, বড় করে তুললাম, শত কষ্ট সহ্য করেও ওই কলকাতায় তোমাকে লেখাপড়া শেখালাম, আর তুমি তোমার দাদার মুখের উপরে না বলে দিলে। আর না করবো না বৌদি। আমার দাদা আত্মহত্যা করে মরবে, এ কখনো হতে পারে না। যে দাদা অপরন্ত স্নেহ ভালোবাসা আমাকে বড় করেছে, যে দাদা সমস্ত জমি জমা সম্পত্তি বিক্রি করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, সেই দাদা আমার আত্মহত্যা করে মরবে, এ আমি চাই না। বলো দাদা, বলো কি করলে তুমি খুশি হবে দাদা? ভাই, তামাল এখানকার ধনাঢ্য ব্যক্তি, সেই যেমন কথার খেলাপি করবে না, আমিও পারবো না। তাই নীলিমাকে বিয়ে করে তুই সুখী হবি ভাই। সে অনেক বড় লোক, অনেক পাওনা দাওনা দেবে, তোর কোনো কষ্টই হবে না। জানি দাদা, আমাকে সুখী করার জন্য তুমি নীলিমার সঙ্গে আমার বিয়ে দিচ্ছ, তাই না? কিন্তু মনে রাখো দাদা, আমাকে সুখী করতে পারবে না। পারবো না। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তখন থেকে বুঝে নিয়েছি জীবন আমার দুঃখে গড়া।
তাই যার জীবন দুঃখ করা তার জীবনে কখনো সুখ আসতে পারে না, সুখ আসতে পারে না। হ্যাঁ গো, ওই নীলিমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে আমরা কি ভুল করেছি? না না, তা যদি না হয় তাহলে এই বিয়ের কথা শুনে উত্তমের কেন এরকম অবস্থা? হবে হবে হবে, একটু হবে। কারণ ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, একটা চাকরির আশা ছিল। আর তার আগে আমরা বিয়েটা দিয়ে ঠিক করেছি। শোনো, বিয়ে দিয়ে বৌমা যখন বাড়িতে আসবে না, পাশে বসবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সব তুমি ভুলে ঠিক যাবে। বলেছো, তুমি ঠিক কথা বলেছো। তাহলে আর দেরি নয়, হ্যাঁ। আমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। তাহলে এইভাবে স্ত্রী বেশ, হয়ে দাঁড়িয়ে থাকলে চলো চলো চলবে না। চলো, বাড়ি ওই তো এই মায়ের মন্দির। এই এসেছি, এই গাছতলায় একটু অপেক্ষা করি। নিশ্চয়ই এইখানে অপেক্ষা করলে উত্তম চলে আসবে। উত্তম চলে আসলে মায়ের মন্দিরে দুজনে গিয়ে বিয়ে করে তারপরে ওর বাড়ি যাব। থাক পারুল, আর তোমাকে যেতে হবে না, আমি এসেছি। তুমি চলে এসছো? আমি জানি পারুল, আজ তো সে 18 ফাল্গুন। আজকে যে মা কালী মন্দিরের সামনে তুমি কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে তা আমি জানি। আর জানি বলেই তো আমি তোমার কাছে এসেছি পারুল। আমি জানি তো তুমি আসবে, কেন তুমি যেহেতু আমাকে কথা দিয়েছো আমাকে আজকে বিয়ে করে তুমি তোমার বাড়ি নিয়ে যাবে। ভুল করেছিলাম পারুল, যখন কথা দিয়েছিলাম তখন ভুল করেছিলাম। তখন বুঝতে পারিনি যে বাধার প্রাচীর হয়ে সম্মুখ আমার কেউ দাঁড়িয়ে থাকবে। পারুল, আমি এসেছি তোমার সীমন্তে সিঁদুর পরে দিতে নয়, আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। উত্তম, আজকের দিনেও তুমি আমাকে আর কি মারছো? পারুল। তুমি প্রতিদিন ওই রকম যখন যেমন একটা ঠিক না ঠিকই আর কি মারতেই থাকো। আজকে শুভ দিনেই আর কি মারতে নেই। চলো, দেরি হয়ে যাচ্ছি, বেলা বয়ে যাচ্ছি। বিয়ে কখন করবে? না না পারুল, না, আমি বিয়ে করতে পারবো না পারুল। তুমি আমাকে ক্ষমা করো পারুল, বড় গরিবের ছেলে আমি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী পারুল। তুমি এরকম করে কেন বলছো উত্তম? কি হয়েছে বলো তো? সেই থেকে তুমি বিয়ে করতে পারবো না, তুমি ফিরে যাও, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কি ব্যাপার? কিছু হয়েছে? শুনবে কি হয়েছে, কি হয়েছে বলো তো? কিন্তু সে কথা শুনলে তুমি কি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? কেন পারবো না? তুমি বলে তো দেখো। বেশ, তাহলে শোনো। গতকাল ছিল 17ই ফাল্গুন, আর সেই 17ই ফাল্গুন আমার দাদা আর বৌদির মনের আশা পূরণ করতে কি মনে তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি নীলিমাকে, আমি বিয়ে তুমি কামাল রায়ের বোনকে লিলিমাকে তুমি বিয়ে করেছো? তোমার দাদা আর বৌদি কথাতে তুমি বিয়ে করে ফেললে? তুমি আমার কথা একবার ভাবলে না? পারুল, তোমাকে আমি এতদিন ধরে ছোট্টবেলা থেকে আমি তোমায় ভালোবেসে এসেছি। শুধু তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, তোমাকে নিয়ে আমি জীবনে বাঁচবো বলে। আজকে তুমি এছাড়া কোনো পথ ছিল না পারুল, কোনো পথ ছিল না। আমার দাদার বৌদি বলেছিল তাদের মনোনীত পাত্রী হচ্ছে ওই নীলিমা, আর আমি যদি নীলিমাকে বিয়ে না করি তাহলে আমার দাদা বৌদি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে বড় করেছে তারা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও আমার দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাদেরই ঘর বাঁধি? এটা তুমি চাও? তুমি তোমার দাদা বৌদিকে তুমি বাঁচিয়েছো, ভালো করেছো, কিন্তু এটাও তো তুমি ভুলে যেতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাবে। পারুল, আজকে তুমি কথাটা অবহেলা করে দিলে আমার। না 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 পারুল, না, আমি বলছি তুমি আমি জমিদারের জানতাম উত্তম, আমি জানতাম যে আমার ভালোবাসা হয়তো তোমার কাছে দামি নয়। তুমি বারবার করে বলেছো তোমাকে আমি বিয়ে করতে পারবো না, আমি গরিব ঘরের ছেলে, তুমি জমিদারের ঘরের মেয়ে, আমি ভালোবাসা কখনো হতে পারে না। আজকে আজকে তুমি সত্যি করে দিলে উত্তম। পারুল, ভুল তো আমার ছিল, না পারুল, না শুধু তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে জানো। পারুল, আমার জীবনে হয়তো এই ভালোবাসা আর কোনো দিন আমার জীবনে নেমে আসবে না। উত্তম, পারুল,
কত ভুল করেছিলাম জানো তুমি? তুমি এক কাজ করো পারুল, তোমার বাপি জমিদার, তুমি একটা ভালো ছেলেকে বিয়ে করে তুমি সুখী হও পারুল। না উত্তম, তা কখনো হয় না। তা কি করে হয়? আমি তোমাকে যে ভালোবেসে আমার মনের এই জায়গাতে আমি তোমার আসন পেতেছি, আমি আর একজনের আসন কেমন করে পাতবো তুমি বলতে পারো উত্তম? তা কখনো হয় না। পারুল, তবু আমি তোমাকে বিদায় লগ্নে বলে যাচ্ছি পারুল, আমি তো বড় গরিবের ছেলে, যদি অপরাধ করে থাকি তোমাকে কথা দিয়ে তোমাকে ক্ষমা করো। না উত্তম, তুমি তো ভুল করনি। ভুল তো আমি করেছি, অন্যায় আমি করেছি, শুধু তোমাকে আমি ভালোবেসেছিলাম বলে। এই জীবনে ব্যথার মালা, এই জীবনে গাথার মালা গলেতে পড়েছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, পারুল, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি। তুমি আমাকে ছেড়ে যেও না উত্তম, তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমি কেমন করে বাঁচবো উত্তম? হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি। ভাবিনি তো কোনোদিনই, ভাবিনি তো কোনোদিনই চলে যাবে তুমি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, তুমি কাকা কেমন করে বললে?
বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি বড় ভুল করেছি আমি আর তোমাকে বাধা দেবো না, তুমি সুখে সংসারে ঘর করো, কিন্তু যাবার সময় একটা কথা তোমায় আমি বলে যাই উত্তম, আমি জি গয়না পরে তোমাকে মন্দিরে ভেবেছিলাম বিয়ে করতে যাব, তা আমার সেই আশা হলো না। পারুল, তাই কি জানো, এই অলংকারগুলো পরে যদি যায় না, বাপে হয়তো বুঝতে পেরে যাবে। তাই বলছি এই কিছু অলংকার আমি দিচ্ছি, এই অলংকার তোমার বউকে দিও। না 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 পারুল না, তোমার মা মৃত্যুর পূর্বে তোমাকে গয়নাগুলো দিয়ে গেছে, সেই গয়না আমি নিতে পারবো না পারুল, আমি নিতে পারবো না। কেন পারবে না? তুমি যদি এই গয়নাগুলো নাও, উপহার যদি ওকে দাও, তাহলে কি জানো, কি আমার মনে আমি শান্তি পাবো। কি আর বলছো তুমি তুমি? যদি না নাও, তাহলে হয়তো আমি দুঃখ পাবো। পারুল, তোমার ওই গয়না যদি আমি না নিই, তাহলে তুমি দুঃখ পাবে। এক রাত আশা নিয়ে এই মন্দিরে এসেছিলে, সে আশাকে ভঙ্গ করে দিয়ে তোমাকে আমি আঘাত দিলাম, এরপরে আবার আবার তুমি দুঃখ পাবে। হ্যাঁ উত্তম, তুমি নাও, নিয়ে গেল তাকে উপহার দিও। উত্তম, আমি তো চলে যাচ্ছি, আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না, পারুল, কিন্তু যাবার বেলায় আমি একটা কথা তোমাকে আমি বলে যাই। কি কথা? কি জানো, একটা কথা হলো, তোমার আমার যে ভালোবাসার মিলন, আমি তোমার এক স্মৃতি চিহ্ন আমি নিয়ে যাচ্ছি আমার সাথে করে। কি জানো, তার মানে কি? তোমার ভালোবাসার মিলনে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বলছো তুমি? পারুল, হ্যাঁ উত্তম, পারুল, তাই সেই স্মৃতিচিহ্ন নিয়ে আজকে আমি চলে যাচ্ছি তোমার কিছু সাথে। কথা বলনি কেন? তোমার সঙ্গে হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না উত্তম। না, পারুল না। কেন বলিনি জানো কেন? এই কথা? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে যখন তোমার বাড়িতে যাব, তোমার বাড়ি থেকে এই ফুলসজ্জা রাতে এই সুসংবাদটা তো সেই সময় তোমায় আমি জানাবো, পারুল, আমি কিন্তু আমার হলো না উত্তম, আমার এই কথাটা তোমাকে বলা হলো না। পারুল। তাই যাবার সময় আমি তোমাকে এই কথাটা বলে গেলাম, তুমি ভালো থেকো, না। সুখে থেকো। না, পারুল, আমি আসছি উত্তম, না পারুল, না। আমি আসছি। পারুল, পারুল। চলে গেল জমিদারের একমাত্র মেয়ে পারুল, চোখে জল ফেলতে ফেলতে আমার অপমান মাথায় করে নিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার পরে কি বলে গেল, সে নাকি আমার সন্তানের মা হতে চলেছে। ওগো ঠাকুর, এ কি মহা ভুল আমি করেছি ঠাকুর, কি মহা পাপ করেছি। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, এই সুন্দর ধরনের বুকে আমি বাঁচতে চাই না, মৃত্যু দাও। রাবিশ, রাবিশ, রাবিশ! এমন রাষ্ট্রিক পরিবেশে আমার বিয়ে দিয়েছে, কালো কালো ভূতের মতন মানুষ চারিদিকে কাদা থেকে করছে। না না, এই পরিবেশে আমি কখনো থাকতে পারবো না। কি দেখে যে আমার দাদাই এখানে বিয়ে দিলে গ্রামে, তাই আমি ভেবে পাচ্ছি না। তাই বললে কি হয় রে বোন? পল্লী গ্রামে তোর বিয়ে দিয়েছি, তোকে তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। না দাদা, মানিয়ে গুছে আমি নিতে পারবো না। তুমি তো আমাকে মানুষ করেছো, ছোটবেলা থেকে বাড়ি গেছি, হোটেলে গেছি, কত জায়গায় ঘুরতে গেছি, আমার স্বাধীনতাতে কেউ বাধা দেয়নি। না না না, দেবারও তো কেউ নেই, আমি তো সেই জন্যই বিয়ে দিয়েছি। ওহ, দাদা হ্যাঁ? তুমি না পুরো আমার মুডটা অফ করে দিলে। তোমার জীবনটা আস্তে আস্তে আরো আরো উল্লাসে নিয়ে যেতে হবে। হ্যাঁ নীলিমা, আমি কেমন কেন করে বিয়ে উল্লাসে দিয়েছি নিয়ে যাবো? জানো? কেন? কেন কেন কিসের জন্য আমার আমাকে? কার্য সিদ্ধি লাভ করার জন্য। তোমার কার্যসিদ্ধি? হ্যাঁ, 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 হ্যাঁ। বাড়িতে আছে তোমার ভাসুর, তোমার যা, হ্যাঁ, তাদেরকে দিতে আমি সব কাজ করি, আর উত্তমকে নিয়ে
কলকাতায় পাড়ি দেবে। হ্যাঁ তাই নাকি দাদা? হ্যাঁ। আহ! অত হোপলেস হলে চলবে না, অত টেনশন করলে চলবে না। দাদা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা ভাই বোনে যা ভাবি কলকাতা শহরে মিশেছি, এই গ্রামে তো এই যে কালো কালো ভূতের মতন মানুষ, এরা তো কোনোদিন পরিবেশকে মেনে এরা নিতে পারে মানুষ না। নয়, এরা একটা জঙ্গলি জানোয়ার। ঠিক বলেছো দাদা, এই জঙ্গলি জানোয়ারের সাথে আমাদের বাস করলে হবে না। দাদা এই দেখ 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 দেখ, কথা বলতে বলতে বলে গেছে। শোনো, সেই দা- আমাকে একটা মেন্টেনটা অন্যরকম স্মোকিং স্মোকিং স্মোকিং, দ্যাটস অল রাইট। তুই দাদা বোনে যখন আমরা পার্কে ঘুরতে যেতাম, তুই বন্ধুদের নিয়ে একটু অঘাত মেলামেশা করতি, আর আমিও বান্ধবীদের নিয়ে ঘুরতাম। ধর, 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 ধর। ধীরে ধীরে কাঁঠাল কেবল গাছে ধরেছে, কমলা লেবু পরে খাবে, এখন নয়। ও দাদা শোনো দাদা, এইখানে তো আর আমাদের পার্টি হবে না, তা যা হয় দু ভাই বোনে হবে। তা এই সময় বাড়িতে কেউ নেই, এই সময় একটু এনজয় করে নিই। চমৎকার চমৎকার, আমার বোন নীলিমা শোনো সব দাদা, পারবে, সব পারবে। শোনো দাদা, তুমি আজ থেকে আমাকে যেই দিকে নিয়ে যাবে আমি সেই দিকে চলবো। আমি চাই এই সংসারটাকে ভেঙে তছনছ করে উত্তমকে নিয়ে আমি সেই কলকাতায় চলে যাব। শুধু তাই নয়, কাল সাপ হয়ে দংশন করবে, বিষাক্ত যেন বিষটা মাথায় উঠে যায়। তাই হবে দাদা, মাঝে মাঝে এসে তুমি একটুখানি বুদ্ধিটা দিয়ে দিও। Yes, 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 yes. মাথার মগজটাকে আমি ধোলাই করে দেবো। নো চিন্তা, নো টেনশন, নো নেভার। তাই তো দাদার কথা মতো যদি আমি কাজ না করি, তাহলে কোনোদিন ওদের ভাই ভাই আমি আলাদা করতে পারবো না। ওদের যেমন করে হোক এই সংসার থেকে দু ভাগ আমাকে ভাগ করে দিতে হবে। বড়দা, ও বড়দা, কি হয়েছে বাবা, ডাকলে কেন? বলছি আপনি কত বেলা হয়েছে বলুন তো? হ্যাঁ অনেক বেলা তো হয়েছে। বাজার করতে হবে তো। বাজার? হ্যাঁ। হ্যাঁ বাজার তো আমি কোনোদিন করি না, হঠাৎ তুমি বললে। না দাদা, আজ থেকে দায়িত্ব আপনাকেই নিতে হবে। বাজারের দায়িত্ব? হ্যাঁ। বেশ, তাহলে বাজারের থলেটার পয়সাটা দাও। বাজারে আমি থলি এমনকি ফর্দ টাকা সবকিছু রাখা আছে, আচ্ছা, আচ্ছা। আপনি নিয়ে নেবেন। বেশ। আর শুধু তাই না দাদা, হ্যাঁ রেশনটাও তুলে নিয়ে আসবেন। বেশ, আমি তাই যাচ্ছি বৌমা, আমি নিয়ে কিন্তু দাদা আর একটা কথা বলছিলাম, কি বৌমা? বাজার তো যাচ্ছেন, আমার বাইরে দুটো ছেঁড়া জুতো আছে বুঝলেন, হ্যাঁ। সেই ছেঁড়া জুতো দুটো আপনি সেলাই করে নিয়ে আসবেন। বৌমা হ্যাঁ। জানো কাকে কোন ভাষা তুমি তোমার মুখ দিয়ে বলছো? হ্যাঁ বলছি। আমি তোমার পায়ের জুতো সেলাই করে নিয়ে আসবো বাজার থেকে? কর্তা, সংসারে থাকতে গেলে অনেক কিছু কাজ করতে হয়, কেন আপনি শুধু শুধু মাইন্ড করছেন বলুন তো? তোমার পায়ের জুতো আমাকে? হ্যাঁ, আর এই কাজ যদি আপনি না করেন, না করি? যদি আপনি এই কাজ না করেন, হ্যাঁ। তাহলে সংসার থেকে আপনাদের দুজনকে আলাদা করে দেব। কে বললো কেন? এই কথাটা? আপনার ভাই উত্তম বলেছে। আমার ভাই উত্তম? দাঁড়াও, বাজারে যাওয়ার আগে আমি এখনই এই জিনিসের ফয়সালাটা চাই। উত্তম, এই উত্তম, কি হয়েছে দাদা? কি হয়েছে? আমাকে জিজ্ঞাসা না করে তোর বউটাকে জিজ্ঞাসা করলে এখনই বুঝতে পারবি। তার মানে কি বলেছে নীলিমা, বলো। উচ্চস্বরে চিৎকার করে বললাম, বাজার করতে হবে আমাকে, রেশন তুলতে হবে আমাকে, আর তোর বোর ওই ছিঁড়ে জুতোটা বাজার থেকে আমার হাত দিয়ে সেলাই করে নিয়ে আসতে হবে। দাদা আর এই সবগুলো যদি না করি না, তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। না না দাদা না, একটা কথা তুমি সবসময় মনে রাখবে যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার
তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো বিমান হতে পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? কে সে এত বড় কথা বলেছে? আমি কেন মনে পড়ে না? তুমি হঠাৎ হ্যাঁ, এ কথা তুমি বলেছো? সেই দিন একসঙ্গে দুজনা যখন ডিয়ার পার্কে যখন হরিণ ছানা দেখতে গেলাম, হরিণ দেখতে গেলাম, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন তো তুই বললি, কি বলেছি? বললি দাদার বৌদি আমার মাথার পূজা হয়ে দাঁড়িয়ে। আমি বলেছি তোমাকে? সত্যি দামাল, আমি যে দেখছি তোমার তো জবাব নেই, তোমার জবাব নেই দামাল। মানে আমি তোমাকে বলেছি দাদা বৌদিকে আলাদা করে দেওয়ার কথা। ইয়েস দামাল, এই মিথ্যা বাবা দাবার মধ্যে চাপি দিয়ে অপরাধ তুমি করেছো। এই মুহূর্তে আমার উচিত ছিল ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়া। Get out! I say you get out! উত্তম, আমার সামনে আমার দাদাকে তুমি অপমান করছো। দিদিমা, তুমি মান সমান জ্ঞান থাকতো, তাহলে মিথ্যা বাবা দাবার চাবি দিতে পারতো না। যাও, চলে যাও। চলে যাবে, যাচ্ছি এই উত্তম। বাড়িতে আর কখনো আসবে না। আই এম গোয়িং টু কলকাতা। আমি কলকাতায় ফিরে যাচ্ছি। তবে যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, এই সংসারে আজ যখন তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, এই সংসারে একটা বীজ বপন করে গেলাম, একটা তুষের আগুন জ্বালিয়ে দিলাম। সেই তুষের আগুনটা ঠিক ঠিক করে জ্বলবে, যেদিন স্তব্ধ হয়ে যাবে সেই দিন আমার এই দামাল নয় আসবে একটু হাওয়া দিয়ে মারি। দাদা, ওদের কথা বিশ্বাস করো না দাদা, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি তোমার ভাই, আমার দিকে তাকিয়ে সব দুঃখ ভুলে যাও দাদা। উত্তম প্রেম, ছোট থেকে মানুষ করেছি, আমি তোকে চিনি এবং জানি। বৌমা, একটা কথা আমি এই মুহূর্তে উচ্চস্বরে চিৎকার করে বলতে চাই, নদীর জলকে যেমন দুভাগ করা যায় না, তেমনি এই দাদা ভাইয়ের স্নেহের বন্ধনকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না। যাক, আমি বাজারে যাচ্ছি, এই কথাটা নিয়ে দুজনে যেন ঝগড়া করিস না। হ্যাঁ, বুঝতে পারলি? আমি বাজারে চললাম ভাই। শোনো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা? তোমার মনে কোনো প্রয়োজন নেই, এটা কলকাতা নয়, এটা হচ্ছে গ্রাম। হ্যাঁ। আর তুমি এখন কুমারী নও, তুমি বিবাহিত স্ত্রী। তাই আমি যা বলছি মন দিয়ে শোনো, গ্রামের বউ হতে গেলে গ্রামের বধূর মতোই থাকতে হবে। তাই এইসব পোশাক ত্যাগ করে আজ থেকে লাল পাড়ের শাড়ি পরবে, সীমন্তে সিঁদুর পরবে, তুলসী তলায় প্রদীপ জ্বেলে ঠাকুরকে ডেকে বলবে, ঠাকুর আমাদের সংসারে তুমি মঙ্গল করো। না উত্তম না, তোমাদের গেইয়া মেয়েদের মতন কপাল জুড়ে টিপ পরে, মাথা সিঁদুর পরে, লাল পেরে কাপড়ের মাথায় ঘুমটা দিয়ে আমি তুলসী তলায় প্রদীপ জ্বালতে পারবো না। আমি হাই সোসাইটির মানুষ হয়েছে উত্তম, এ কথা তোমার মনে রাখা দরকার। মনে আমি রেখেছি, সুন্দরী মনে রেখেছি। তাই তো রেখেছি বলেই তোমাকে দেখে মনে মনে ভাবি কি জানো, কি? এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? শোনো, তাই গ্রামের বধুর মতো যদি সাজতে না পারো, তাহলে গ্রামে থাকার অধিকার তোমার নেই। তাই আমি যা বলছি শোনো, মন দিয়ে শোনো, আজ থেকে শাড়ি পরবে, শাঁখা পরবে, সিঁদুর তোমাকে পরতেই হবে। কি পারবে না? বললাম তো ওইসব পোশাক পরতে আমি পারবো না। তাহলে শোনো নারী, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকের দুধ না খাওয়াই নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটার দুধ খাওয়াই, এইসব পোশাক পরে অফিসে কাছারিতে যাই, যৌবনের পাখনা মেলে পাট্টাতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারে বন্যা বয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, যে মায়েরা সিগারেট খেয়ে নিজের স্বামীকে ত্যাগ করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ছেঁড়া জুতো ছাড়া আর কিছুই না। নীলিমা, ছেঁড়া জুতো ছাড়া কিছুই না। তুমি আমাকে চেনো না উত্তম। কলেজে একভাবে পড়েছি তোমার সাথে, একভাবে হাতে হাত মিলিয়ে ঘুরেছি, তবু তুমি আমাকে চিনতে পারোনি। তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনে ফেলেছো,
এই বাড়িতে আমি 50 বছর ধরে চাকর হয়ে কাজ করছি। সেই আমি দাদাবাবুকে ছোট থেকে বড় করেছি, আজকে তার মেয়েকেও আমাকে লালন পালন করে মানুষ করতে হচ্ছে। দাদাবাবু তো নিজের ব্যবসা নিয়েই মাতামাতি করতে আছে সারা বছর, সারা দিন, সারাক্ষণ ধরে। কিন্তু তার মেয়ে কখন যাচ্ছে কলেজে, কখন আসছে, খবর কে রাখে? এদিকে দাদাবাবু আমার হাতে একটা ছোট্ট চিঠি ধরে চলে রাগ দেখিয়ে চলে গেল যে মেয়ের মুখ দর্শন করবে না। এদিকে আবার দিদিমণি দেখি কোথায় আছে। দিদিমণি, ও দিদিমণি, মনে হচ্ছে এসেছে না কি? না, আরে ওই তো। কি ব্যাপার, দেখছো দাদা? কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে কেন যে বাড়ি ছিলাম? হ্যাঁ কিছু বলবে? বলবো মানে, সারাটা দিন তোমার দেখা সাক্ষাৎ নেই, কখন আসো কখন যাও কোনো খবর নেই। এদিকে তোমার দাদাবাবু, আমার দাদাবাবু এদিকে রেগে খুব চটে গেছে, বলছে দিদিমণি ঘরে আসা মাত্র যেন ওকে দূর দূর করে তাড়িয়ে দিস। আমি জানি না তোমাদের বাপ বেটির মধ্যে কি হচ্ছে। এই কেন, দেখো, তোমাকে কি বলেছে এই 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 যে চিঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে, চিঠি নাকি দেখো কি কাগজ, দেখা মাত্রই রেগে চটে চলে গেল, বললো দিদিমণি এলেই ঘর থেকে যেন দূর দূর করে তাড়িয়ে দিই। দাদু, তুমি মূর্খ মানুষ তো, তাই তুমি বুঝতে পারোনি। এতে কি লেখা আছে জানো? এইটা রিপোর্টটা লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। না, এ কি বলছো? হ্যাঁ দাদু, এটা সত্যি। কে কে- কে করলো তোমার এত বড় সর্বনাশ? দিদিমণি, তোমার কে করলো এত বড় সর্বনাশ? আমি নাম বলতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলি। বাপি যখন অভিমান করেছি, রাগ করেছি, বাপি যখন জানতেই পেরে গেছে, এই ঘরে আর আমি থাকবো না দাদু। তুমি বাপিকে দেখো। না 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 দিদিমণি, অমন করে বামিটি মলে রাগারাগি করে তুমি চলে যেও না। আমি খালি দাদাবাবুকে বললাম যে দিদিমণি মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই ডাক্তার ডেকেছি, আর এই সব চিঠি ফিটি লিখে আমাকে দিয়ে চলে গেছে। সেই দেখে দাদাবাবু তো রেগে, আমি তো জানি না ওর মধ্যে কি লেখা না আছে। দাদু, দিদিমণি, তুমি যতই আমাকে বাধা দাও, আমি কখনো চাইবো না যে বাপির মান সম্মানটা চলে যাক। তাই বাপি আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি এক বরঞ্চ চলে যাব। দিদিমণি তুমি যেও না দিদিমণি, আমি দাদাবাবুকে ঠিক রাজি করাবো, মানাবো, তুমি যেও না। না দাদু, আমার কথা দাদাবাবু ফেলতে পারে না বাপি দিদিমণি। কখনো মেনে নেবে না। আমি যা বলছি তুমি তাই করো। বাপ্পিকে বরঞ্চ খেয়াল রাখবে। আমি যাচ্ছি। না গো না গো দিদিমণি, তুমি যেও না, তুমি যেও না দাদু, দিদিমণি। তুমি ভালো থেকো। দিদিমণি তুমি যেও না, ও দিদিমণি। আমি মূর্খ সূর্খ মানুষ, দিদিমণি ঘরে ঢুকতে না ঢুকতেই আমি চিঠিটা হাতে ধরিয়ে দিলাম। যদি না ধরাতাম তাহলে তো দিদিমণি আর ঘর ছেড়ে যেত না। আপনারাই বলুন, আমি কিন্তু এটা ঠিক করলাম না? ঠিক করলাম না। আমার কারণে দিদিমণি আজ ঘর ছেড়ে চলে গেল। আমি দাদাবাবুকে ঠিক মানিয়ে নিতে পারতাম না। ওই রকম একটা দুধের মেয়ে কোথায় চলে গেল রাগ দেখিয়ে? না, আমি তাকে খুঁজে আনি, দেখি কোথায় গেল। দিদিমণি, বাহ, 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 বাহ। আমি তামাল না, ক্লোরোফর্ম। এই রুমালটায় আমি পাইন করে এনেছি, মিশিয়ে এনেছি। এবার দেখবো তোমাদের খেলা কেবল তো শুরু। এরপরে উত্থান, তারপরে পতন। দাদা, নীলিমা, এই দেখ, এই দেখ, এই দেখ। আমি তোর কথা চিন্তা করছিলাম। হ্যাঁ, বল। আচ্ছা দাদা, এত কিছু করেও তোদের ভাইকে আলাদা করা যাচ্ছে না, কি করে যাবে বলো তো দেখিনি? যাবে মানে আমি সব ব্যবস্থা করেছি। সব ব্যবস্থা? হ্যাঁ, সব ব্যবস্থা করেছি। দাদা, বৌদি, উত্তম সবাইকে ক্যাপচার করতে হবে। একমাত্র তুই ছাড়া কেউ পারবে না। এটা কি দেখছিস? ওটা তো একটা রুমাল। রুমাল? রুমাল নয়, শুধু রুমাল নয়, এটা একটা বিষাক্ত পয়জন।
পয়জন আছে ক্লোরোফর্ম। সেই, ক্লোরোফর্ম? হ্যাঁ, ওই উত্তমকে আর তোমার চাকে এক জায়গায় সবস করাতে হবে, যেমন করে হোক। ওদের তাই হবে দাদা, আর তোমাকে বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কিন্তু এখনই উত্তম আছে। বৌদি, কি আশ্চর্য ব্যাপার, এখনো রান্নাঘরে রান্না করছো? ঠিক আছে, উত্তম, এই উত্তম, উত্তম যে আমাকে বললো বৌদি তুমি ভালো মন্দ রান্না করো, আমি অফিসে যাব, কিন্তু কোথায় গেল? উত্তম, এই উত্তম। দাদা, আমাদের কাজ কিন্তু সাকসেস। হাসি, বুঝলে? তুমি দূরে থাক, বাইরে দাঁড়িয়ে থাকো, দেখো এবার কেমন করে আমাকে দাদার মনে সন্দেহটা জাগাতে হবে। মনে থাকে যেন এই দাদা তামাল রায়ের কথাটা। তাই হবে দাদা। সংসার থেকে আলাদা করতে পারবো না, দেখি। ও বর্দা, বর্দা, কি এলো বৌমা, ডাকলে কেন? বর্দা, বলো। বলছিলাম একটা কথা আপনাকে বলতাম, বলতেও কেমন কিন্তু বোধ লাগছে, না বলেও থাকতে পারছি না। কি? একটা একটা জিনিস দেখেছেন বর্দা? কি বৌমা? আর রাধা কৃষ্ণ যুগল মিলন দেখেছেন? না 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 না, আমি দেখিনি বৌমা, আমি দেখেননি? শুনেছি। শুনেছেন? হ্যাঁ। আরে নিজে চোখে দেখতে হবে তো, তবে তো বিশ্বাস করবেন আপনি। কোথায়? আরে আমার আঙুলের দিকে দেখেন, হ্যাঁ। রাধা কৃষ্ণ যুগল মিলন, এই দেখেন দাদা। দেখুন দাদা, আপনি যাকে নিজে প্রাণের থেকেও দয়া। বেশি ভালোবাসেন, দয়া। দেখুন। উত্তম, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে বুঝতে পারছো না দিদি? কি হয়েছে? বাহ, কত বড় অন্যায় কাজ করেছো, আমরা বলছো কি হয়েছে? নীলিমা, হ্যাঁ ঠিকই তো বলছি। কি বলছো তুমি? ছি, ছি আমি- দিদি, ছি। আমি অন্যায় কাজ করছি? যাকে তুমি সন্তানের মতন মানুষ করেছো, সেই উত্তমকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছো। না! না! না নীলিমা, না, তুমি এমন কথা বলো না। উত্তম যে আমার সন্তানের মতো, ওর নামে তুমি আমাকে এমন করে বদনাম করো না, এমন করে বদনাম করো না তুমি এই নীলিমা। বড় বড় কথা আর বলবে না ওই মুখে। তোমার মুখ দেখাও, অযাত্রা। তুমি একটা কুলোটা। হগো, হগো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। নীলিমার এহেন কথা শুনেও তুমি নীরবে দাঁড়িয়ে আছো, তুমি কিছু বলছো না, কোনো প্রতিবাদ আজ করছো আমি না। যে নির্বাক পাষাণ, আমি নিজের চোখে যা দেখেছি সেটাকে তো অস্বীকার করতে পারি না দয়া। হগো, তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি দ্বিচারিণী নই, আমি ব্যভিচারিণী নই। উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ চুপ করো! উত্তম যে আমার সন্তানের মতো। দাদা, এটাও কি দেখতে হলো দুটি চোখে? আপনাকে আগে যদি জানতাম তুমি কিছু তাহলে বলো, আমার তুমি বোন নীরবে নীলিমাকে এভাবে দাঁড়িয়ে থেকো না দয়া না, চরিত্রহীনের সঙ্গে বিয়ে দিতাম না। এদের মুখ আমি বন্ধ করতে পারবো না। এরাও নিজের চোখে দেখেছেন, তাই আমার মুখ দিয়েও তুমি শোনো। তুমি একজন কলঙ্কিনী দ্বিচারিণী, তাই দেওয়ারের সঙ্গে তুমি প্রেম করেছো। না নীলিমা, না,
তুমি শুধু শুধু এইভাবে আমায় কলঙ্কিত করো না, তুমি শুধু শুধু এই পৃথিবীর বুকে আমায় কলঙ্কিত বানিয়ে দিও না। বিশ্বাস করো নীলিমা, আমি বিশ্বাস না, বিশ্বাস করতে পারছি না। ছি, দয়া, তোমার মুখ দেখা অযাত্রা। দয়া। তুমি যদি উত্তমকেই ভালোবাসতে তাহলে কেন এই বাড়ি আমাকে ছোট বউ করে আনলে? লজ্জা লাগে না? দয়া। না, ওগো দয়া, নীলিমা, নীলিমা, দাদা, একটা স্বামী কথা গো। বলবো, এই বাড়ি আমাদের জন্য আর নয়। চলো আমরা এই বাড়ি থেকে আমরা পরিত্যাগ করে চলে যাই। পারবো না, পারবে না? আমি পারবো না। তুমি আমার সঙ্গে যাবে না? আমি কেমন করে পারবো? এই সংসারটাকে তিল তিল করে আমি তিলক তামা করে গড়ে তুলেছি। আমার শাশুড়ি যখন এই পৃথিবীর বুক থেকে বিদায় নেন, তখন এই উত্তম ছিল ছোট্ট শিশু সন্তান। ন্যাকড়া জোড়া অবস্থায় আমার শাশুড়ি মা উত্তমকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ওগো বৌমা, আমার সন্তানকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি, আমার সন্তানকে তুমি কোনোদিন দূরে সরিয়ে দিও না। ওগো, এই উত্তমের জন্য আমি যে আমার গর্ভজাত কোনো সন্তান নিইনি, আমি যে উত্তমকে আমার সন্তান বলে মনে করেছি, আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারবো তাহলে না। এইটাই হচ্ছে তোমার শেষ কথা? এইটাই তোমার শেষ কথা? তাহলে শুনে নাও, যদি তুমি আমার সঙ্গে যদি না যাও, যখন তোমাকে আমি বিয়ে করি তোমার সীমন্তে আমি সিঁদুর তুলে দিয়েছিলাম, দিয়েছিলে, দিয়েছিলে। তাই আজ আমার ওই সিঁদুরের দিব্যি থাকলো তোমাকে। যদি এ বাড়ি থেকে না যায় নীলিমা, তাহলে তুই আমার হাত ধরে কলকাতায় পালিয়ে চল। নীলিমা, তোমার কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও বোনটি। ওরে উত্তম, তুই যে আমার সন্তানের মতো, ছোটবেলা থেকে ন্যাকড়া জোড়া অবস্থায় আমি তোকে আমার সন্তানের মতো লালন পালন করেছি। আজ আমি তোর দাদার কথা অমান্য করতে পারবো না। তোর দাদার কথা শুনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভাই। জানি না আমাদের এই দু চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। প্রথম আজে কোনোদিন যদি আমার মৃত্যু হয়ে যায়, কোনোদিন যদি তোর দাদার আর আমার মৃত্যু সংবাদ শুনিস, সেই দিন অন্তত এই বৌদির মুখে তুই এক টুকরো হাসি দিস না কাকা না কাঁদছে। উত্তম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরে উত্তম, দাদা, একটা কথা বলবো ভাই। দাদা, এ বাঙালির ঘরে প্রতি বছর দুর্গা পুজো হয়। দাদা, সেই দুর্গা পুজোয় সব থেকে বড় কষ্ট কে পাই জানিস? কে? ছেলে মেয়েরা আনন্দ করে ধেই ধেই করে নাচে, আতশবাজি ফুটায়, কিন্তু সব থেকে আঘাত পায় কে? কে এই হাতে করে অল্প অল্প করে মাটি নিয়ে প্রতিমাটা যখন তৈরি হয়ে যায়, দাদা, সবাই যখন ধেই ধেই করে নাচে, যে মানুষটা ওই মাটিটা নিয়ে এসে মূর্তি তৈরি করে, অদূর থেকে শুধু দূর দূর করে কান্না করে। তাই ভাই, ছোট থেকে ন্যাকড়া যারা সন্তান মানুষ করে আজ তোকে আমরা বিদায় দিয়ে গেলাম, তোকে আমরা বিদায় দাদা, চলে গেল এই সংসারে। দাদা বৌদি আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা হয়ে গেলাম।
এই সংসার আজ আমি একা, আমি অসহায়। কেন উত্তম, তুমি একা হবে কেন? হ্যাঁ তোমার বিয়ে করার স্ত্রী আছে, আচ্ছা আচ্ছা সাথে। তুমি একা হবে কেন? আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ সেবা যত্ন তোমাকে করবে আমার বোন নীলিমা। হ্যাঁ সত্যি তো, এতক্ষণ আমি ভেবেই দেখিনি কে বলে আমি একা, কে বলে অসহায়। আরে বিয়ে করা বউ আমার পাশে আছে, বিশেষ করে আমার শালা বাবু। শালা বাবু আমার পাশে আছে। হ্যাঁ ইয়েস 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 শোনো দামাল, শোনো নীলিমা, তোমরা দুজনে মিলে একটা উপকার আজ আমার জীবনে করেছো। কি উপকার কে? করেছি? আমার দাদা বৌদি আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের সংসার থেকে সরিয়ে দিতে, কিন্তু তোমরা দুই ভাই বোনে লেগে চক্রান্ত করে আমার দাদাকে বৌদিকে যে সংসার থেকে সরিয়ে দিয়েছো, হ্যাঁ এটাই তো বড় উপকার। হ্যাঁ, yes! আর সে উপকারের বিনিময়ে আমার বউকে আমি পুরস্কার দেব। বাবা 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 হ্যাঁ ডার্লিং, পুরস্কার দেব। আমার জীবনে যে বড় উপকার করলে দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে, তার পুরস্কার না দিলে কি হয়? কাছে এসো ডার্লিং, দাও, 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 কাছে দাও, এসো। তুমি আমার বিয়ে করাবো, সাত পাকে বেঁধে অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি। নিশ্চয়ই। তাই তুমি যে উপকার করেছো তার পুরস্কার হচ্ছে পুরস্কার। আমার মিষ্টি হাতের একটা উত্তম! এই রাস্কেল! এই শালা! পারতাম দামাল, জুতো নামে তোর মুখে মারতে পারতাম, আমার কিন্তু মানলাম না। কি ভেবে জানিস? কি ভেবে? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। উত্তম! একটা কুকুর মানুষকে কামড়ায়, উত্তম! কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে আমি কুকুর, আমি কুকুর। তাই তোর মতো নোংরা অশ্লীল কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। শোন তামাল, কলেজে আমি গিয়েছি, লেখাপড়া করেছি। যেদিন আমি কলেজে প্রথম গিয়েছিলাম সেদিন আমাদের প্রফেসরের লেকচার দিয়েছিল, কি সেটা কিন্তু আজ আমি বইয়ের মধ্যে নোট করে রেখেছি। নোট? বলেছিল কি জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটি। মাটি। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা, জেলিফিশ। জেলিফিশ। তারপর তারপর? বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের ভাগে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গ। কীট পতঙ্গ। তারপর জন্তু, জন্তু। তারপর জানোয়ার, জানোয়ার। তারপর বাঁদর, বাঁদর। তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। মানুষ। তত তুই ভাই বোনের চরিত্র দেখে মন আমার বলছে কি? সব মানুষ মানুষের মধ্যে দেখতে হলে কি হবে? তাহলে এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগে সেই পোকা। তাই না তামাল্লা, আমি তোকে কিচ্ছু বলবো না। নীলিমা, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণাময় ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, সেই ঈশ্বরকে দেখে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে না নিজেরাই জানে না। ওই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা? এদের ক্ষমা করে ক্ষমা? দিও, এদের ক্ষমা করে দিও। তুমি আমার গালে চড় মেরে আমাকে অপমান করেছো। তুমি জানো না কার গালে তুমি চড় মেরেছো। আমি যদি সত্যি নীলিমা হয়ে থাকি, এখনো তোমার কিছু হয়নি উত্তম। নীলিমা! তোমাকে আমি মিশিয়ে দেব ওই পথের ধুলোয়। সবাই তোমার বুকের উপর দিয়ে ধুলো পায়ে সবাই পেরিয়ে যাবে। তবে আমার এই অপমানের তীব্র প্রতিশোধ নাও। ধীরে ধীরে মোয়াটা কেবল বড় হয়েছে, এবার সেই মোয়াটা ছাড়িয়ে খেতে শিখতে হবে। এত খাবড়ালে হবে না। শোনো দাদা, হ্যাঁ, তোকে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই পল্লীগ্রাম ছেড়ে কলকাতায় যেতে হবে। সেখানে গিয়ে তোকে আমি প্রবেশ করাবো সিনেমায়। তাই হবে দাদা। সেই সিনেমায় আমার এক প্রডিউসার বন্ধু আছে, ওকে আমি সিনেমা জগতে নিয়ে যাবো। শোনো দাদা, আগে উত্তমের সাথে আমার ফাইসালা হোক, তারপরে তো আমি উত্তমকে ছেড়ে সেই বোম্বেই চলে যাব। তাই নাকি? হ্যাঁ, এই আজ পল্লীগ্রামে পড়ে থাকার মেয়ে লিলিমা নয় দাদা, লিলিমা নয়। That's all right. আমার বোন নীলিমা, সে কচি খুকি নয় যে হাত দিয়ে ছিঁড়বে আর খেয়ে নেবে। নীলিমাকে আমি তৈরি করেছি,
আমি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। কলেজে গিয়ে পড়াশোনা না করলেও সে বন্ধু বান্ধবদের নিয়ে সে মেলামেশা করেছে। তার চাই চলন আর চলাফেরা অনেক অনেক অনেক